হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আমি না মনে প্রাণে একটা জিনিস না বিশ্বাস করি, জানেন তো? সেটা হচ্ছে যে আপনার কাছে যদি দুর্বল থেকে দুর্বলতম স্ক্রিপ্টও থাকে, সেটা দিয়ে আপনি ভালো থেকে ভালো সিনেমা তৈরি করতে পারবেন। কিন্তু শর্ত একটাই, আপনার স্টোরি টেলিং বা গল্প বলার ধরন সেটা যেন ঠিকঠাক থাকে, মানুষের সঙ্গে কানেকশন তৈরি করতে পারে। যদি না পারে, তাহলে আপনি যা দিয়ে দিন আপনার সিরিজ বা সিনেমাতে, সেটা দাঁড়ানো সম্ভব না। আপনি ভালো একটা দিয়ে দিন, বড় বড় মুখ দিয়ে দিন, ভিএফএক্স দিয়ে দিন, কোটি কোটি টাকা খরচা করুন, ভালো ভালো কেমিও নিয়ে আসুন, চলবে না সেই সিনেমা বা সিরিজ। এবং তার জলজ্যান্ত উদাহরণ বাংলাদেশের নতুন ওয়েব সিরিজ হেডলাইন, যেটা হইচইতে এসছে। এবং লেন্থও বড়, 8টা এপিসোডের সিরিজ। প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ 25 থেকে 30 মিনিটের মধ্যে। প্রায় 4.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগবে সিরিজটা শেষ করতে। জেনারেলি হইচই সিরিজ আমরা দেখি 3 ঘন্টা, 3.25 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। এটা 4 ঘন্টা নিচ্ছে। তার বদলে আপনাকে কি দিচ্ছে, সেটা হচ্ছে প্রশ্ন, এবং সেটা নিয়েই ভিডিও। এবার চলুন ভিডিওটা স্টার্ট করি। পজিটিভ দিক নেগেটিভ দিকে আসার আগে এর গল্পটা আপনাদেরকে বলি। এখানে দেখানো হচ্ছে দুটো রিপোর্টারের গল্প, অপূর্ব এবং ইয়াশ রোহান। তারা দুজন রিপোর্টার, এবং তারা জানতে পারছে কোথাও থেকে, কোনো সোর্স থেকে, যে কুখ্যাত একজন গ্যাংস্টার, যে বাংলাদেশ থেকেই যার উত্থান, কিন্তু সে মাঝখানে পালিয়ে গেছিল, আবার বহু বছর বাদে বাংলাদেশে ফিরে আসছে। তাদের দুজনের কাজ হচ্ছে তার মুখোশটা খোলা এবং তাকে বাংলাদেশে আটকে রাখা। যে কেন সে বাংলাদেশে এসছে এত বছর বাদে, কি কারণে এসছে, সেগুলো জানা এবং বাংলাদেশে তাকে আটকে রাখা। তাদের সঙ্গে কেউ নেই, বাংলাদেশের পুলিশ নেই, প্রশাসন নেই, মিডিয়া নেই। তাদের দুজনকে এই মিশনটা একা কমপ্লিট করতে হবে, প্ল্যানিং একা করতে হবে, এক্সিকিউট একা করতে হবে, এবং তাকে ধরতেও একাই হবে। সেটা তারা করতে পারছে না, এই নিয়েই গোটা সিরিজটা। এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, আপনি শুনলে হয়তো অবাক হবেন। 8টা এপিসোডের সিরিজে একটা পজিটিভ দিক, এবং সেটাও দুটো বাচ্চার জন্য সেই পজিটিভ দিকটা বেরিয়েছে। দুটো বাচ্চার এখানে পারফরমেন্স জাস্ট একটা সিঙ্গেল পজিটিভ দিক এই গোটা সিরিজের। অপূর্বর একটা মেয়ে আছে, বাচ্চা মেয়ে, এবং ইয়াশ রোহানের একটা ভাগ্নে আছে। এই দুটো ক্যারেক্টারে যে ছেলে মেয়ে দুটো রোলটা প্লে করেছে, তারা অসম্ভব ভালো অ্যাক্টিং করেছে। তাদের কেমিস্ট্রিটা ভালো, তাদেরকে দেখে বেশি মজা আসছিল বাকি আদার কাস্টের থেকে, বা আরো যারা পারফর্ম করছে তাদের থেকে। এই দুজনের পারফরমেন্স আমি পজিটিভ দিকে রাখতে পারি, আর কিচ্ছু নেই। আপনি খালি ভেবে দেখুন, একটা সিরিজ, সেই সিরিজের মধ্যে যে মেন ভিলেন শ্যামল মাওলা, যিনি এর আগে বনলতা এক্সপ্রেসের মতো সিনেমা দিয়ে এসছে, তার রোল কতটা জানেন? আমার বলতেও কেমন একটা লাগছে, অড ফিল হচ্ছে। আমি জীবনে এরকম সিরিজ দেখিনি যেখানে মেন ভিলেনের রোল হচ্ছে 4 থেকে 5টা সিন। হাউ ক্যান ইট বি পসিবল? আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম এই এপিসোডে আসবে, 5 নম্বর শেষ হয়ে যায়, 6 নম্বর শেষ হয়ে যায়, 7, 8 শেষ, আমি সিরিজও শেষ হয়ে গেল। ভিলেন কোথায়? ভিলেনের যে অরা, তাকে দাউদ ইব্রাহিমের মতো দেখতে করেছে, বা তার পার্সোনালিটিটা ওরকম, ওই দাউদ ইব্রাহিম থেকে কিছুটা নেওয়া, সেখান থেকে কিছুটা ইন্সপিরেশন নেওয়া। খালি ইন্সপিরেশন নিলে তো হলো না, তার টেরারটাকেও তো বোঝাতে হবে। তার কোনো ডায়লগ নেই, গোটা সিনেমাতে ভিলেনের কোনো ডায়লগ নেই। ভিলেন খালি পোজ দিচ্ছে, কোট প্যান্ট পরে আছে, হেঁটে হেঁটে এয়ারপোর্ট দিয়ে ঢুকছে, কোথাও একটা হাঁটছে, হেঁটে হেঁটে যাচ্ছে, ওইটুকুই তার কাজ। তাও 4 থেকে 5টা সিন। তাহলে ভিলেনের টেরারটা আপনি বোঝাতে পারবেন? পারবেন না। এই যে দুটো রিপোর্টার, তারা একটা এত বড় গ্যাংস্টারের এগেনস্টে প্রুফ জোগাড় করছে, এটা তো ইজি নয়। পুলিশ, প্রশাসন, মিডিয়া কেউ তাদের সাথে নেই, তাদের দুজনকে একা করতে হচ্ছে। তার মানে হার্ডেলস তো আসবে। এখানে কোনো হার্ডেলসই নেই, তারা ইজিলি করে দিচ্ছে সবকিছু। বরং তারা ইনভেস্টিগেশনে নেই, মাঝে মাঝে তারা ইনভেস্টিগেশন থেকে সরে গিয়ে ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ, এগুলোতে বিজি। অপূর্ব তার বউকে নিয়ে বিজি, এই রোহান, ইয়াশ রোহান, তার ফ্যামিলি নিয়ে বিজি। একটা মেয়ের দুটো মা, সেই নিয়ে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। মিশন যাক ভাড় মে। একটা গ্যাংস্টার আসছে, দুটো রিপোর্টারই সব জানে, পুলিশ কিচ্ছু জানে না। ভাবুন, বাংলাদেশের পুলিশ কিচ্ছু জানে না, গ্যাংস্টার আসছে তাদের দেশে, এই দুটো রিপোর্টারই খালি সব জানে। কোনো ইমোশন ওয়ার্ক করে না। ভাই বোনের ইমোশন কোথায়? এই যে ইয়াশ রোহন এবং তার বোনের সুন্দর একটা কেমিস্ট্রি তুলে ধরা যেত, এখানে ওয়ার্কই করে না। হাজব্যান্ড ওয়াইফ, অপূর্ব এবং তার ওয়াইফ, তাদের কেমিস্ট্রি কোথায় ওয়ার্ক করছে? এই যে দুটো রিপোর্টার, আমি সব ছেড়ে দিলাম, এই দুজন রিপোর্টারের কাঁধে তো পুরোটা মানে বার করার চেষ্টা ছিল। এই দুটো রিপোর্টার, তাদের কেমিস্ট্রি ওয়ার্ক করে না। তাদের পারফরমেন্স দেখে লাগছে যে তারা অ্যাক্টিং করছে। আবার অনেকে বলে, বাংলাদেশের অনেক দর্শক বলে, নিশোর থেকে ভালো পারফর্ম করে নাকি অপূর্ব। অপূর্ব ভালো পারফর্মার, আমি মানছি, তার কাজও আমার ভালো লাগে। কিন্তু নিশোর একটা আলাদা স্ক্রিন প্রেজেন্স আছে। কোথাও যদি কিছু নাও করার থাকে, খালি এক্সপ্রেশন দিয়ে বার করে দেয়, তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বার করে দেয়। অপূর্বকে দিয়েছে গুচ্ছের ডায়লগ, এবং দেখে মনে হচ্ছে মুখস্থ করেছে,
বলছে, কোনো কেমিস্ট্রি কারোর সাথে কিচ্ছু ওয়ার্ক করছে না, কোনো ইমোশন কিচ্ছু ওয়ার্ক করছে না। এজ অফ দ্য সিট মোমেন্ট, আপনি ভাবুন, একটা সিন বলছি তাহলে বুঝতে পারবেন। একটা গোটা এপিসোড সেটা ডেডিকেটেড কিসের ওপরে? একটা প্ল্যানিং এর ওপরে। কিসের প্ল্যানিং? গ্যাংস্টারটা একটা বিয়েতে আসবে, সেই বিয়েটা যে জায়গায় হচ্ছে সেটা হাই লেভেল বা হাই প্রোফাইল বিয়ে, সবাই ঢুকতে পারবে না সেখানে। এই দুজন রিপোর্টার সেখানে ঢোকার চেষ্টা করছে সেই বিয়ে বাড়িতে। তার জন্য তাদেরকে প্ল্যানিং করতে হচ্ছে, কারণ বিয়ে বাড়িতে ক্যামেরা ফোন কিচ্ছু অ্যালাউ নয়। এবার তারা একটা গোটা এপিসোড ধরে এটা প্ল্যানিং করলো। এবার আপনি কি মনে হবে আপনার, যে পরের এপিসোডে যখন তারা ঢুকবে এজ অফ দ্য সিট মোমেন্ট প্রোভাইড করবে, সেখানে টেনশন প্রোভাইড করবে? নর্মালি ঢুকে গেল, ইনভাইটেড গেস্ট যেভাবে ঢুকছে ওইভাবে তারা ঢুকে গেল। তাহলে যদি ওইভাবেই ঢুকতে হতো, তাহলে আগের এপিসোডে এত বড় এপিসোডটা জুড়ে প্ল্যানিং এর কি দরকার 30 মিনিট ধরে, যদি আপনি ওভাবেই ঢোকা দেখান, তাই না? এখানে কেমিও দিয়েছে ভাই, গুচ্ছের কেমিও। তমা মির্জা, চঞ্চল চৌধুরী, ইন্তেকাব দিনার। ভেবেছি কি বড় বড় মুখ রেখে দেবো তাহলে সেখানে চমক দেওয়া যায়, না। চঞ্চল চৌধুরীর যে পার্টটা আছে সেখানে চঞ্চল চৌধুরীর কোনো কাজই নেই, ওয়েস্ট। ইন্তেকাব দিনার, ইন্তেকাব দিনারকে কি দেখিয়েছে জানেন? বাংলাদেশের লোকেদের শুনলে মাথা গরম হয়ে যাবে। ওই ওই সব করার সময় হাতে ওই হ্যান্ডকাপ ফ্যান্ডকাপ পড়ে না, ওরকম ধরনের একটা সিন ইন্তেকাব দিনারকে দিয়েছে, দুটো সিন। তামা মির্জা চলুন তবুও কিছু কাজ ছিল, আমি মানলাম। এত ভালো ভালো অ্যাক্টরদেরকে এত ভালো ভালো কেমিও নিয়ে এসছে, ওয়েস্ট করেছে সেই জিনিসগুলোকে পুরো। এখানে দেখাচ্ছে যে এই যে মিডিয়া, তাদের ভেতরেও ইন্টারনাল পলিটিক্স কিভাবে চলে, তারাও কিভাবে বিক্রি হয়ে যায়, তাদের সিদ্ধারাও বিক্রি করে দেয়। আমরাও দেখতে পাই এখন, আমাদের নর্মাল লাইফে আমরা দেখতে পাই টিভি খুললে, নতুন করে দেখানোর কিছু নেই। তো ইন্টারনাল পলিটিক্সটা আপনি দেখান ভালো করে, সেটাতে টাইম দেওয়া হয় না। প্রত্যেকটা ক্যারেক্টার তারা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং লাস্ট মোমেন্টে এসে 7টা এপিসোড ধরে কেউ চেঞ্জ হলো না। 8 নম্বর এপিসোড, 7 থেকে 8-এ গেল, সবাই হুড়ুর হুড়ুর করে চেঞ্জ হয়ে গেল। লাস্টের ক্লাইম্যাক্স একদম জাতা করে একটা ক্লাইম্যাক্স তৈরি করেছে, একটা ওপেন এন্ড রাখার চেষ্টা করেছে, এবং পার্ট 2 এর জন্য জায়গা ছাড়ার চেষ্টা করেছে। আপনার লাস্ট এন্ডিংটা দেখে মনে হবে 4 ঘন্টা আমি কি করলাম, 4 ঘন্টায় সিরিজটা আমাকে কি দিল। এটা যদি ভালোভাবে বানানো যেত, এই গল্পটাই 2.5 ঘন্টার মধ্যে ভালোভাবে একটা ভালো সিনেমা বা সিরিজে কনভার্ট করা যেত। ভালোভাবে যদি স্টোরি টেলিংটায় যদি খেয়াল দেওয়া যেত, রাইটিংটায় খেয়াল দেওয়া যেত, 2.5 ঘন্টা এর থেকে বেটার জিনিস প্রোভাইড করা যেত। 4 ঘন্টা তারা কিচ্ছু করতে পারেনি। আপনার দেখে মনে হবে কি ভাই কি স্লো, এগোচ্ছেই না, যেন একই জায়গায় ঘুরেই যাচ্ছে। সে আসছে, এয়ারপোর্ট দিয়ে এলো, দুজন মিলে হঠাৎ করে প্ল্যানিং করতে শুরু করে দিল, তাদের কথা কেউ শুনছে না, তারা নিজেদের মতো প্ল্যানিং করছে, কখনো কখনো ঝগড়া করছে, কখনো কখনো কমেডি করছে, যে কমেডিগুলো ফোর্সফুল, কমেডিগুলো ওয়ার্ক করছে না, ক্যারেক্টার হুটহাট করে চেঞ্জ হয়ে গেল, লাস্টে একটা ওপেন এন্ড দিয়ে সবাই ভালো মানুষ হয়ে সিরিজ শেষ হয়ে গেল। জঘন্যতম টাইম ওয়েস্ট একটা সিরিজ, আমার আর কিছু বলার নেই। এরপরেও যাদের দেখার ইচ্ছা, আপনাদের সময়, আপনাদের টাকা, আপনাদের সাবস্ক্রিপশন, অবশ্যই দেখবেন, কেন দেখবেন না। এই ছিল রিভিউ হেডলাইন বলে সিরিজটার। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান আপনাদের কিরকম লেগেছে, টাইমটা কতটা ভালো কাটলো সিরিজটা দেখে। যারা যারা দেখেননি, ওই যে বললাম আপনাদের ব্যাপার। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।